প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। সাধারণতন্ত্র দিবসের আগে সাফাই অভিযান 5 রাজ্যে, 48 ঘন্টায় গ্রেপ্তার 280 গ্যাংস্টার। জেনজিদের সৃজনশীলতায় মুগ্ধ মোদি বললেন ওদের চিন্তাধারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কনভয় হামলা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, মিলল মামলা দায়েরের অনুমতি। আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নার পরিকল্পনা, অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি। বইপ্রেমীদের জন্য সুখবর, এবার কলকাতা বইমেলা প্রাঙ্গণে মিলবে মেট্রোর টিকিট। এবার এসআইয়ের তলব 2 প্রাক্তন সাংসদ টুটু বোস ও সিনজয়কে, হয়রানির শিকার গোটা পরিবার। ভোটের আগে হেল্পলাইন চালু বাগমন্ডি তৃণমূল বিধায়কের, ফোন ধরবেন তো কটাক্ষ বিজেপির। গালোয়ান ভুলে গলাগলি, দিল্লিতে বিজেপি সদর দপ্তরে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা। বল ভেবে মুখে তুলে নিল বিদেশি বোমা, সুর মুখ থেকে রক্তক্ষরণে তামিলনাড়ুতে মৃত্যু হাতি শাবকের। নিপা সংক্রমণ রুখতে একযুগে কাজের বার্তা, মমতাকে ফোন নাড্ডার। 21 জানুয়ারি থেকে 6 দিন বন্ধ থাকবে দিল্লি এয়ারস্পেস, উড়বে না ফ্লাইট। মহিলাদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে, চলছে ভিন রাজ্যের লোক ঢুকানোর ষড়যন্ত্র, কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ মমতার। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি, যুক্ত করা হলো মুখ্যমন্ত্রীর নাম। বাংলাকে কলঙ্কিত করতে 24x7 প্রচার চালাচ্ছে বিজেপি, গেরুয়া শিবিরকে রুখতে তরুণ যোদ্ধাদের বিশেষ টাস্ক অভিষেকের। পূর্ব বর্ধমানে 48 জনকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে, নিপার মোকাবেলায় তৈরি বিশেষ ওয়ার্ড। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতার নয়া ঘোষণায়। আন্তঃরাজ্য মাদক চক্রের মূল পান্ডা পাকড়াও কলকাতার অ্যান্টালিতে, কুখ্যাত এনআরএলের সঙ্গে ধৃত কাকাও। বাংলাদেশি অনুপ্রবেশকারী মামলা, দিল্লি পুলিশের হাত থেকে তদন্তভার নিল এনআইএ। চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, জখম 4 জনের মধ্যে 3 জনের মৃত্যু, পলাতক মালিকের খোঁজে পুলিশ। দিল্লির আকাশে সুকুই রাফালের সুরক্ষায় 1000 কেজি মুরগির মাংস, প্রজাতন্ত্র দিবসে অভিনব কৌশল। কুচবিহারের প্রচারে বিজেপির মধ্যে বিভাজনের কৌশল নিলেন অভিষেক, নীতিশকে আক্রমণ করে ধন্যবাদ অনন্ত মহারাজকে। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে উল্টে গেল সরকারি বাস, কাজ ভেঙে উদ্ধার করা হলো যাত্রীদের। উন্নয়নের পাঁচালী নিয়ে বুধবার রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন অভিষেক, তারপর নন্দনে রাজ চক্রবর্তীর অনুষ্ঠানে। গঙ্গাসাগর মেলায় এসে মৃত্যু অসমের বাসিন্দার, নতুন বছরে পা পড়েছে 60 লক্ষ পুণ্যার্থীর। বিজেপির ছকে খেলছে কমিশন, বেছে বেছে মহিলাদের নাম বাদ, কমিশনকে তুপ মুখ্যমন্ত্রীর। লাঠি হাতে মঞ্চে মৃত বৃদ্ধা, এবার কোচবিহারে ভূত হাঁটিয়ে কমিশনকে তুপ অভিষেকের। বিজেপির আবর্জনা, কোচবিহারে নিষিদ্ধকে নিশানা অভিষেকের, বললেন চতুর্থবারও মুখ্যমন্ত্রী মমতাই। অর্থহীন এসআইআর হচ্ছে বঙ্গে, গণেশ কুমারকে মাঠে নামার নিদান দিয়ে শ্রমিক বলেন এভাবে নির্বাচন হতে পারে না। অন্য ভূমিকায় অনুব্রত, জয়দেব মেলায় বাউল ফকিরদের সঙ্গে মাতলেন একতারা হাতে। কর্মসংস্থানের হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা, উত্তরপ্রদেশে নয়া দিশা দেখাবে পুজ এআই। বিশৃঙ্খলার জের, আইনজীবী ছাড়া এজলাসে থাকবেন না কেউ, বুধবার আইপ্যাক মামলা লাইভ স্ট্রিমিং হাইকোর্টে। রবীন্দ্রনাথকেও হয়তো নোটিশ পাঠাতো, বৈধ ভোটার বাদ দিতে কমিশনার ব্ল্যাক ম্যাজিক, তুপ মমতার। শামশেরগঞ্জে বিএলওকে শুনানির ডাক, হতবাক শিক্ষক বলছেন সব নথি তো দিয়েছি। নন্দীগ্রামের নয়া কৌশল, সেবাশ্রয় উদ্বোধন করবেন না অভিষেক, শুভেন্দুর আসনে কোন চাল সেনাপতির। অভিষেকের দেখানো ভূতে টনক নড়ল কমিশনের, তড়িঘড়ি রিপোর্ট তলব জেলাশাসকের কাছে। গাড়িতে 4007 নম্বর ফর্ম, বাঁকুড়ায় আটক 2 বিজেপি নেতা, প্রমাণ দিয়ে মমতা বললেন নাম বাদের ষড়যন্ত্র। ফের ভারতের ঘাড়ে ড্রাগনের নিঃশ্বাস, এবার শাক সকাম সিয়াচেনের দুয়ারে চীন। কয়লা পাচার মামলায় আরও তৎপর হলো ইডি, কলকাতার একাধিক ব্যবসায়ীকে তলব। 4000 টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নিশ্চয়তা বিএলওর, অডিও রেকর্ডিং ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে। শুক্রবার নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি, পুলিশি অনুমতি না পেয়ে দ্বারস্থ হাইকোর্টের। 25 জন্য 3 তলা পার্টি অফিস ভাড়া দিয়ে বিপাকে সিপিএম, নাচুর ভাড়াটে তুলতে সাহায্যের আশ্বাস দিল তৃণমূল।
লোকসভায় আবর্জনাকে দূর করেছেন, বিধানসভায় কোচবিহারকে করুন সবুজময়, নিশীথকে কটাক্ষ করে ভোটে সুর বাঁধলেন অভিষেক। প্রত্যেক বিধানসভায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে নিশানা করতে অভিনব চার্জশিট পেশ পদের পাল্টা দিতে বললেন অভিষেক। সাশ্রয়ী মূল্যে দূরপাল্লা যাত্রা, অত্যাধুনিক প্রযুক্তি, 9টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করবে ভারতীয় রেল। এসআইআরে উত্তরপ্রদেশে বৈধ ভোটারদের নাম বাদ গেলে এফআইআর করা হবে, হুঁশিয়ারি অখিলেশ যাদবের। কনভয় হামলা, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু, মিলল মামলা দায়েরের অনুমতি। গাড়িতে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ বিষয়ে মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহে ওই মামলা শুনানি হতে পারে উচ্চ আদালতে। শুভেন্দুর আইনজীবীর কথায় গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপর হামলা চালানো হয়, এমনকি তাকে হত্যা করারও চেষ্টা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ করেনি, কাউকে গ্রেপ্তারও করেনি। এমনকি নেতার দাবি তার উপর আত্মঘাতী হামলা চালানো হলেও নাকি খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি এফআইআরে। এরপরই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তার দাবি ওই ঘটনার নেপথ্যে কারা ছিলেন তা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। মঙ্গলবার এ নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে ওই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সে সময় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তাকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির কর্মীরা। পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ বিপত্তি বাধে। বিজেপি নেতার দাবি তার কনভয় চৌরাস্তা পার হতে না হতেই তাদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারপর বাঁশ লাঠি দিয়ে তার গাড়ির উপর চড়াও হন। দুপক্ষে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে, কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে ঝামেলা চললেও পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেন শুভেন্দু। শেষমেশ রাত প্রায় 1:30 নাগাদ তিনি থানা থেকে বের হন। পুঁজির জন্য 3তলা পার্টি অফিস ভাড়া দিয়ে বিপাকে সিপিএম, নাছুর ভাড়াটে তুলতে সাহায্যের আশ্বাস দিল তৃণমূল। তহবিলের অভাব ছিল, তাই 3তলা পার্টি অফিসের পুরোটাই ভাড়া দিয়েছিলেন সিপিএম নেতৃত্ব। কিন্তু ভাড়াটে আর ওঠার নাম করছেন না। লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কবেই। তারপরও অনেক চেষ্টা চরিত্র হয়েছে। পূর্ব বর্ধমানের গোসকরায় নবীন সেন ভবন উদ্ধার করতে গিয়ে নাবিশ্বাস উঠছে সিপিএমের। গোসকরা শহরের 7 নম্বর ওয়ার্ডের লসপাড়ায় রয়েছে সিপিএমের 3তলা পার্টি অফিস। 1999 সালের মে মাসে রাজ্যের তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরীর হাত ধরে ভবনের উদ্বোধন হয়। সেই থেকে গোসকরা শহরে সিপিএমের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো এই রবিন সেন ভবন থেকে। কিন্তু সময় বদলে দেয় অনেক কিছু। সেদিনের শাসক সিপিএম এখন রাজ্যে বিরোধী রাজনৈতিক দল। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তহবিলের অভাবে গোসকরার পার্টি অফিসটি ভাড়া দেওয়ার কথা চিন্তা করতে থাকেন নেতারা। শেষমেশ 2019 সালের জানুয়ারিতে গোসকরার বাসিন্দা এবং পেশায় প্রমোটার স্বপন পালকে ভবনটি ভাড়া দেওয়া হয়। চুক্তি অনুযায়ী বছরে 1,80,000 টাকায় লিজ দেওয়া হয় 3তলা বাড়ি। চুক্তির মেয়াদ 12 মাসের। কিন্তু 2022 সালের জানুয়ারিতেও ভাড়াটে সিপিএমের বাড়ি ছাড়েননি। 2026 সালের জানুয়ারিতেও বাড়ির দখলে রেখেছেন। সিপিএমের হুঁশিয়ারি, এবার বড় আইনি পদক্ষেপ করবে তারা। ভাড়াটে স্বপনের দাবি, তিনি নিজে থেকে একাধিকবার সিপিএমের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে লিজ নবীকরণের আবেদন জানিয়েছেন, কিন্তু সেটা হয়নি। ভবন দখল করে রাখার অভিযোগ প্রসঙ্গে তার দাবি, লিজ নবীকরণ হলে সমস্ত বকেয়া ভাড়া মিটিয়ে দেব, ভবিষ্যতেও নিয়মমাফিক ভাড়া দিতে প্রস্তুত। তার এও দাবি, চুক্তির মেয়াদকালে নিয়মিত ভাড়া দিয়ে এসেছেন, সেই সমস্ত রসিদ রয়েছে। ভাড়াটে প্রমোটারের ইঙ্গিত, বাড়ি তিনি সহজে ছাড়ছেন না। ভাড়াটে বিবাদ নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের খোঁজা, আগে যারা অন্যের ব্যক্তিগত সম্পত্তির সমস্যা মেটাতে বিনা অনুমোদনে মধ্যস্থতা করত, এখন নিজেরাই সমস্যায়। তৃণমূল নেতা বাকবুল ইসলামের মন্তব্য, সিপিএম পুঁজি বুঝে বলেই পার্টি অফিস ভাড়া দিয়েছিল। এখন সেই পুঁজির খেলাতেই আটকে গিয়েছে তারা। তাদের সংগঠন দুর্বল, লোক নেই। তবে সিপিএম আমাদের সহযোগিতা চাইলে পুরসভার মাধ্যমে বিষয়টি দেখতে পারি। যে ভবন ভাড়া দিয়ে দলীয় খরচ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সিপিএমের। বৃদ্ধ বাবা মাকে অযত্ন করলে কর্মীদের বেতন থেকে কাটা হবে টাকা, সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ, হেনস্থা বা অযত্নের অভিযোগ উঠলেই চাকরিজীবী সন্তানের বেতন থেকে কাটা হবে টাকা। সোমবার এমনই সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে রেবান্ত জানান, কোনো চাকরিজীবী সন্তান যদি তার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ বা তাদের অযত্ন করেন, তাহলে অভিযোগ পাওয়া মাত্রই ওই কর্মীর বেতন থেকে 10% টাকা কেটে নেওয়া হবে। ওই টাকাটি সরাসরি চলে যাবে তার বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেও কিছু সিদ্ধান্ত নিয়েছেন রেবান্ত। তাদের জন্য বিনামূল্যে বিশেষ মোটর চালিত যানবাহন, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, ব্যাটারি হুইল চেয়ার
ল্যাপটপ, শ্রবণযন্ত্র, মোবাইল ফোন এবং অন্যান্য উন্নত সরঞ্জাম বিতরণের কথা জানান। এ সংক্রান্ত ঘোষণা করার সময় তিনি বৃদ্ধ বাবা মায়ের সমস্যা নিয়েও সরব হন। তিনি আরও জানান, তেলেঙ্গানা সরকার প্রবীণ নাগরিকদের জন্য প্রণাম নামে একটি ডে কেয়ার সেন্টারের প্রস্তুতি নিচ্ছে। 2026 থেকে 27 সালের বাজেট প্রস্তাবেও একটি নতুন স্বাস্থ্যসেবা নীতি চালু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রতিবন্ধীদের কথা মাথায় রেখেও আরও বেশ কিছু ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাদের যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাকরি ক্ষেত্রেও তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান রেড্ডি। পাশাপাশি প্রবীণ নাগরিকদের সমস্যা ও কয়েকটি প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নার পরিকল্পনা, অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি। আইপ্যাকে ইডির তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে এই ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এ নিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পদ্মনেতারা। জানা গেছে তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, তবে কবে শুনানি হবে তা এখনও জানা যায়নি। গত 8 জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীকজনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ওসব তার দলের নথিপত্র, তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, সেসব ছিনতে ষড়যন্ত্র করেছে ইডি। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেগুলি সঙ্গে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে দলের তরফে নবান্নের সামনে ধর্নার কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন, তাই তার আশপাশ হাই সিকিউরিটি জোন। এহেন জায়গায় ধর্নার জন্য আলাদা অনুমতি দরকার, তাই সরাসরি উচ্চ আদালত থেকে সেই অনুমতি চাইল বিজেপি। এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। ফর্ম 7 জমা নিচ্ছেন না ইয়ারু, কমিশনের বিরুদ্ধে সরব বিজেপি। এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট না হতে দেওয়ার হুঁশিয়ারি। এসআইআর প্রক্রিয়াকে অর্থহীন করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল রাজ্য বিজেপি। এভাবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিএলএ সহ বিভিন্ন স্তরের আধিকারিকেরা বিজেপির বিএলএদের কাছ থেকে ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন বলে মঙ্গলবার অভিযোগ করেছে বিজেপি। শ্রমিক দাবি করেছেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে এবং এসআইআর পর্ব স্বচ্ছভাবে শেষ করা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার দুপুর থেকে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছিল যে ইয়ারু স্তরের আধিকারিকেরা বিভিন্ন এলাকায় 7 নম্বর ফর্ম নিতে অস্বীকার করছেন। প্রথমে মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ উঠেছিল। নৈহাটির জগদ্দল এবং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থেকে যাওয়া ভুয়ো বা সন্দেহজনক নামের বিষয়ে ফর্ম 7 পূরণ করে আপত্তি নথিভুক্ত করতে গিয়েছিলেন বিজেপির জেলা নেতারা। কিন্তু ওই 3টি বিধানসভা কেন্দ্রের কোনোটিতেই বিজেপির কাছ থেকে ফর্ম 7 জমা নেওয়া হয়নি বলে অভিযোগ। কোথাও বিজেপির প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইয়ারু অফিস থেকে বেরিয়ে যান, কোথাও ইয়ারু জানিয়ে দেন তিনি 7 নম্বর ফর্ম জমা নেওয়ার কোনো নির্দেশ পাননি। জগদ্দল বিধানসভার এক আধিকারিকের সঙ্গে এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংয়ের বাদানুবাদ শুরু হয়। তাদের দাবি, আইন অনুযায়ী ওই ফর্ম বিএলওদেরই জমা নেওয়ার কথা, তারা জমা নিতে অস্বীকার করায় বিজেপির প্রতিনিধি দলকে ইয়ারু দপ্তরে হাজির হতে হয়েছে, কিন্তু সেখানেও ফর্ম জমা নেওয়া হচ্ছে না। পরে বিজেপি অভিযোগ করে শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল নয়, হুগলির চুচুড়া বা আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকেও একই অভিযোগ আসছে। কোথাও ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না। নতুন নাম তালিকায় সংযোজনের জন্য যে ফর্ম 6 পূরণ করতে হয় তাও বিজেপির বিএলএদের জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। ফর্ম 6 অনলাইনে জমা দিতে বলা হচ্ছে বলে বিজেপির দাবি। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুপ দাগেন শ্রমিক। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। পশ্চিমবঙ্গবাসীকে একটি বিশুদ্ধ ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রক্রিয়া 15 তারিখ পর্যন্ত চলবে। ভুয়ো বা সন্দেহজনক নাম তালিকা থেকে বিয়োজনের জন্য যখন আমাদের বিএলএরা ফর্ম 7 জমা দিতে যাচ্ছেন, তখন প্রথমে বিএলওরা তা জমা নিতে অস্বীকার করছেন। বলছেন উপর থেকে নির্দেশ আসেনি। উপর স্তরে অর্থাৎ ইয়ারুর কাছে যখন আমরা জমা দিতে যাচ্ছি, তখন তিনিও বলছেন জমা নিতে পারবেন না, কারণ উপরতলার নির্দেশ পাননি। শ্রমিক প্রশ্ন তোলেন, এই উপরতলাটা আসলে কে? শ্রমিকের অভিযোগ, রাজ্যের অধিকাংশ জেলাতেই এই পরিস্থিতি।
খসড়া তালিকায় সংযোজন বিয়োজনের পর্বে 7 নম্বর ফর্ম জমা নেওয়ার স্পষ্ট নির্দেশ থাকলেও বিএলওরা ফর্ম জমা নিচ্ছেন না, তাদের উপরতলার আধিকারিকরাও জমা নিচ্ছেন না। রাজ্য বিজেপি সভাপতির প্রশ্ন, এসের প্রক্রিয়া এভাবে চলার অর্থ কি? তার কথায় বিএলওরা চাপের কাছে নথি স্বীকার করছেন নাকি অন্য কোনো কারণে ফর্ম নিতে পারছেন না তা আমরা জানি না, কিন্তু এগুলো দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের, তারা কি করছে? এরপরে শ্রমিক হুঁশিয়ারি সুরে বলেন, এভাবে এসের প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে নির্বাচন হতে দেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল শুরু থেকেই এসের প্রক্রিয়া ব্যস্ত দেওয়ার চেষ্টা করছেন বলে শ্রমিক মন্তব্য করেন। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লিতে বসে থেকে হবে না, আপনি পশ্চিমবঙ্গে আসুন, এখানে থেকে এসের প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়া নিশ্চিত করুন। কোচবিহারের প্রচারে বিজেপির মধ্যে বিভাজনের কৌশল নিলেন অভিষেক। নিশীথকে আক্রমণ করে ধন্যবাদ অনন্ত মহারাজকে। গত লোকসভা ভোটে কোচবিহারের আসনটি জিতেছিল তৃণমূল। 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টিতে জিতেই ওই লোকসভা জেতে রাজ্যের শাসক দল। পরে উপনির্বাচনে আরও একটি আসন জিতে আপাতত তারা 7টি বিধানসভার মধ্যে 3টিতে এগিয়ে, কিন্তু 4টি এখনও বিজেপির দখলে। বিধানসভা ভোটে এই হিসাব প্রত্যাশিতভাবেই চাইছেন না তৃণমূলের সেনাপতি। তাই মঙ্গলবার কোচবিহারের জনসভায় অভিষেক বিজেপির অন্তরে বিভাজন তৈরির কৌশল নিলেন। মঙ্গলবার কোচবিহারের সভায় মঞ্চে আরও 10 জনকে হাজির করান অভিষেক, যারা এসআইআর খসড়া তালিকায় মৃত। তবে ওই আক্রমণের মুখে পড়ে বিজেপি পাল্টা বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের দিকে আঙ্গুল তুলেছে। অভিষেককে কটাক্ষ করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতে চাই, আপনি আপনার সভায় যে ভূতেদের র্যাম্পে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন, সেই জীবিত মানুষদের যারা ভূত বানিয়েছেন সেই বিএলওদেরও এবার র্যাম্পে নিয়ে আসুন বা তাদের নাম প্রকাশ করুন। অভিষেকের এই অভিযোগের পরে তৎপর হয়েছে কমিশন। তারা জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। কমিশনকে আক্রমণ ছাড়া বাকিটা ছিল বিজেপির অন্তরে বিভাজনের কৌশল, যার একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে অনন্ত মহারাজ। প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার কোচবিহারের প্রাক্তন সাংসদ নীতিশকে কটাক্ষ করে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাকে বিজেপির আবর্জনা বলেও উল্লেখ করলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নিশীথকে 2024 সালে লোকসভা ভোটে হারানোর জন্য ধন্যবাদ জানালেন কোচবিহারবাসীকে। আর ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। বললেন, অনন্ত সত্যি কথা বলেছেন, তাই তাকে কর্নিশ জানাচ্ছেন তিনি। রাজ্যের এসআইআর নিয়ে বিজেপির দিকে আঙ্গুল তুলেন অভিষেক। সেই প্রসঙ্গে ধন্যবাদ জানান অনন্তকে, কারণ তিনি এই বিষয়ে প্রতিবাদ করেছেন। অভিষেক বলেন, নোটবন্দির পরে ভোটবন্দির নামে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে মোদী সরকার। জেনজিদের সৃজনশীলতায় মুগ্ধ মোদি বললেন, ওদের চিন্তাধারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানে এসে জেনজিদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের অবদান অনস্বীকার্য। পিটিআই সূত্রে খবর, দেশের প্রায় 50 লক্ষ যুবক যুবতীদের নিয়ে রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপে ইয়ং লিডার্স ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার প্রধানমন্ত্রী জেনজিদের উদ্দেশ্যে বলেন, তাদের বল, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার দেশের এই যুব সমাজের কথা ভেবে অতীতে ধারাবাহিকভাবে প্রকল্পগুলি চালু করেছে। পরবর্তীকালে এসে তা ফলপ্রসূ হয়েছে। বিগত বেশ কয়েক বছরে এদেশে স্টার্টআপ গতি পেয়েছে। তাই ভবিষ্যতে যুব সমাজ কেন্দ্রিক আরও প্রকল্পের চিন্তাভাবনা রয়েছে সরকারের বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, যুব সমাজের অবদানে ভারত অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করছে, যার মূলে রয়েছে সংস্কৃতি, বিষয়বস্তু এবং সৃজনশীলতা। প্রতি বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবসে দেশের কোনো একটি রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2025 এবং 2026 সালে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে দিল্লিতে। মহিলাদের টার্গেট করে নাম বাদ দেওয়া হচ্ছে, চলছে ভিন রাজ্যের লোক ঢোকানোর ষড়যন্ত্র। কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ মমতার। ভোটার তালিকা থেকে টার্গেট করে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা দাবি করেন যে মহিলারা বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন, তাদের পদবি বদলে গিয়েছে। মমতার কথায়, কেউ কি চিরকাল এক বাড়িতে আছেন, এক পাড়া থেকে অন্য পাড়ায় চলে গিয়েছেন। যে মহিলারা বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গিয়েছেন তাদের পদবি বদলে গিয়েছে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। এর আগেও মমতা মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন, ভোটার তালিকায় নাম বাদ পড়লে এগিয়ে এসে নাম তোলাতে হবে। মঙ্গলবারও সেই একই সুর শোনা গেল তার কণ্ঠে। তবে ফারাক একটাই, এর আগে মমতা বলেছিলেন দলীয় সভামঞ্চ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী হিসাবে। মঙ্গলবার বললেন নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। মুখ্যমন্ত্রী বললেন, মহিলা ভোটার, নতুন ভোটার, পরিযায়ী শ্রমিক যারা শিফট হয়েছেন তাদের বলবো, ইয়ারও বিএলওদের কাছে গিয়ে জানতে চান নাম বাদ গেল কেন, নথি দেখানোর পরেও কেন রসিদ দেওয়া হচ্ছে না। তার আরও অভিযোগ, বিএলএদের ঢুকতে দেওয়া হচ্ছে না, মাইক্রো অবজারভাররা বসে আছেন, কেউ গেলি অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি ন্যাশনাল লিখে দেওয়া হচ্ছে, নো এভিডেন্স ফাউন্ড। লজিক্যাল ডিসক্রিপেন্সির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
তার কথায় এটি কোনো আইনে নেই, দলদাসের মাথা থেকে বেরিয়েছে। মমতার সাংবাদিক বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল মহিলা ভোটার। ঘটনাচক্রে এই মহিলা ভোটই তার এবং তৃণমূলের জনসমর্থনের অন্যতম ভিত্তি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মমতার পালে হাওয়া আনতে জাদু কাঠির মতো কাজ করেছিল। প্রকল্প শুরুর পরে লোকসভা ভোটের আগে তার টাকা বৃদ্ধিও তৃণমূলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেয়। 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাইলেন মমতা। দিল্লির আকাশে সুখুই রাফালের সুরক্ষায় 1000 কেজি মুরগির মাংস। সাধারণতন্ত্র দিবসে অভিনব কৌশল। নির্বিঘ্নে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের লক্ষ্যে 1275 কেজি হারবিন মুরগির মাংস কিনবে দিল্লি সরকার। এর জন্য একটি স্বল্পমেয়াদী দরপত্র জারি করেছে দিল্লি সরকার। এই দরপত্রে উল্লেখ করা হয়েছে 20 থেকে 30 গ্রাম টুকরো করে 5 কেজির প্যাকেটে সরবরাহ করতে হবে মাংস। দিনে 34 থেকে 51টি প্যাকেট সরবরাহ করতে হবে সংস্থাকে। চমকানোর মতো বিষয় বটে। প্রশ্ন উঠবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সঙ্গে মুরগির মাংসের সম্পর্ক কি? প্রতি বছরের মতো 2026 সালের সাধারণতন্ত্র দিবসেও ভারতীয় সেনার যুদ্ধবিমানের মহড়া দেখবে গোটা বিশ্ব। বিমান প্রদর্শনে চাক্ষুষ করতে দেশ বিদেশের হাই প্রোফাইল অতিথিরা উপস্থিত থাকবেন। প্রদর্শনী নিখুঁত করতে এবার শুরু হবে মহড়া। সেই কারণে আকাশ সুরক্ষায় অভিনব কৌশল অবলম্বন করেছে প্রশাসন। ভারতীয় বায়ুসেনার বিমানগুলির উড়ানের পথে যাতে কোনো উড়ন্ত পাখি বাধা সৃষ্টি না করতে পারে, তার জন্যই এই অদ্ভুত পন্থা নিচ্ছে রাজ্য সরকার। দিল্লির আকাশে চিল ও বাজের মতো বড় পাখি বিপজ্জনক বাধা সৃষ্টি করে। বিমানের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনার শিকার হতে পারে বায়ুসেনার মহার্ঘ যুদ্ধ বিমানগুলি। বিপজ্জনক পাখিদের বিপদগামী করতেই 1275 কেজিরও বেশি হারবিন মুরগির মাংস ব্যবহার করা হবে। এমনিতেই চিলের মতো বড় পাখি খাদ্যের সন্ধানে খোলা জায়গায় ঘোরাফেরা করার জন্য কুখ্যাত। ফলে প্রতি বছরই তাদের মাংসের লোভ দেখিয়ে বিপদে টেনে আনা হয়। তাতে সুরক্ষিত হয় উড়ন্ত সুখুই রাফাল যুদ্ধবিমান। তবে এবারে সামান্য বদলানো হয়েছে কৌশল। অন্য বছরে বিমান মহড়ার সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হতো মোষের মাংস। এবার তার বদলে রেসিপি হারহীন মুরগির মাংস। জানা গেছে 15 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত রাজধানীর 20টি স্থানে মাংস নিক্ষেপের মহড়া চলবে। সাধারণত ঘনবসতি এলাকায় চিলের উৎপাত বেশি থাকে। সে কথা মাথায় রেখে রাজধানীর চিহ্নিত এলাকায় ছড়ানো হবে মুরগির মাংস। প্রায় 2 সপ্তাহ ধরে প্রতিদিন এই কৌশল অবলম্বন করা হবে। জানা গেছে প্রতিদিন গড়ে 200 কেজি মাংস আকাশে ছুড়ে দেওয়া হবে পাখিদের জন্য। 22 জানুয়ারি এই মাংসের পরিমাণ সবচেয়ে বেশি করা হবে 255 কেজি। মোট 20টি জায়গা চিহ্নিত করেছেন বন দপ্তরের আধিকারিকেরা। প্রতিটি জায়গার জন্য বরাদ্দ 20 কেজি মাংস। মোট মাংসের পরিমাণ 1275 কেজি। মুরগির মাংসের বাজার দর অনুযায়ী 4.5 লক্ষ টাকা খরচ হবে দিল্লি সরকারের। এটুকু খরচ অবশ্য ভারতীয় সেনার মহার্ঘ যুদ্ধবিমান কিংবা তার চালক সেনাকর্মীদের জীবনের তুলনায় কিছুই নয়।